বেশ জড়িত, বেশ জড়িত। তার কারণ হচ্ছে যে এখন ধরেন গত 2-3 বছরে পার্টিকুলারলি তো এই অঞ্চলে ভূরাজনৈতিক উত্তাপটা অনেক বেড়ে গেছে। সেটা 2 স্তরে বাড়ছে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, আর একটা হচ্ছে স্থানীয়ভাবে এই অঞ্চল ভিত্তিতে ভারত এবং চীনের মধ্যে। এখানে ভারত চীন যেখানে আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথেও আছে। তো কাজেই সেই জায়গাতে চীনের জন্যে, চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতাটা বেশ। কাজেই এই প্রেক্ষাপটেই চীনের জন্যে একটু ডিফিকাল্ট সিচুয়েশন বলা যায়। এবং সেই বাস্তবতার আলোকেই তারা তাদের যারা আপনি যদি বলেন তাদের পক্ষে কথা বলার লোক, তাদেরকে তারা পেতে চায়। এবং বাংলাদেশ কিন্তু রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে চীনের বলিষ্ঠ সমর্থক। বিশেষ করে এক চীন পলিসি যেখানে তাইওয়ান ইস্যু, এক চীন, যেগুলো নিয়ে ইদানিংকালে টেনশন বাড়ছে, সেক্ষেত্রে আমরা স্পষ্ট, এবং এবারও কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট যেখানে এসছে সেখানে স্পষ্ট করে তাইওয়ানের কথা পার্টিকুলারলি বলা আছে, তাইওয়ান চীনের অংশ। তো কাজে এটা জোর দিয়ে বাংলাদেশ বলেছে। এবং এছাড়া চীনের অন্যান্য কোর ইন্টারেস্ট যেগুলো আছে সেই ব্যাপারেও কিন্তু বাংলাদেশ সমর্থন দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে কূটনৈতিক বিশ্লেষণে বা কূটনৈতিক প্রেক্ষাপট থেকে চীনের জন্য এটা, এই সমর্থনটা তার জন্য একটা শক্তিশালী একটা মানে চীন কি আসলে এই বাংলাদেশের সাথে অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে যে সম্পর্ক অথবা একটা সমন্বয় করে এগিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট বা বাস্তবতা, সেগুলো বিচার করে চীন কি তার পরিকল্পনায় পরিবর্তন আনছে? এখন বাস্তবতায় পরিবর্তন আসছে। যেমন ধরেন ভারতের সাথে গত 4 বছর বা ভারতের প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসবার আগে কিন্তু ভারতের সাথে চীনের সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছিল। জি, শুধু সীমান্ত সমস্যা বাদে অন্যান্য জায়গায় কিন্তু সম্পর্ক বিস্তৃত হচ্ছিল। কিন্তু 14 সালের পর থেকে সেটা সীমিত হয়েছে। 2020 সালে জুন মাসের গালওয়ানের যে ঘটনা ঘটলো, তারপর থেকে কিন্তু সেটা বলতে পারেন যে বাণিজ্য সম্পর্ক বাদে অন্যান্য সম্পর্কগুলো কিন্তু খানিকটা স্থবির হয়ে গেছে। তো কাজেই সেই বাস্তবতা। এবং এরপরে সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ে মিলে তারা আবার কিছু কাজ শুরু করেছে, যে কাজটা চীনারা পছন্দ করছে না। তো কাজেই এখন চীনকেও কিন্তু নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে। তার কারণ যেখানে ভারতের দিক থেকে তাদের আগের নীতি থেকে তারা সরে এসে একটু সক্রিয় হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সক্রিয় হচ্ছে। গতকাল নেটো কনফারেন্স যেটা হয়ে গেল, আপনি হয়তো লক্ষ্য করছেন ওয়াশিংটনে নেটোর যে ঘোষণাপত্র আসছে, তাতেও কিন্তু চীনাদেরকে বিভিন্নভাবে সংশ্লিষ্ট করা হচ্ছে রাশিয়ার সাথে বা ইউক্রেনের সাথে। এবং এই অঞ্চলে জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, যারা এই অঞ্চলের দেশ, তারাও কিন্তু নেটোর সাথে সক্রিয়ভাবে কীভাবে সহযোগিতা করতে পারে সেগুলো। তো কাজেই চীন বুঝতে পারছে যে তার বাতাবরণ, তার আশপাশের পরিস্থিতিটা একটু জটিল। এই জায়গাতে হুমায়ুন কবির, আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই। এখন বৈশ্বিকভাবে বা অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে অবস্থান কিংবা বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপট ধরে এই ধারণা কি চীনের যে বক্তব্য অথবা এই সফরের শেষে চীনের সরকার বলুন অথবা চীনের পক্ষ থেকে যে বিবৃতিগুলো এসেছে, তাতে কি এটা মনে হয় যে বাংলাদেশের সাথে চীনের একটা একনিষ্ঠ বন্ধুত্বের জায়গাটি, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, সেটা আধিপত্যের জায়গা বলুন, আনুগত্যের জায়গা বলুন, এরকম কিছু বৈশিষ্ট্য দ্বারা চীন বাংলাদেশকে আবৃত করতে চায় বা একটি ঘরানার করতে চায়, এরকম কোনো বৈশিষ্ট্য মনে হয়? এখন দুই দিকেই প্রবণতা আছে, দুই দিকে বা সব দিকেই এক ধরনের প্রবণতা আছে। এখন আমি আমার দেশে পররাষ্ট্রনীতি, এবং প্রত্যেক দেশই তার পররাষ্ট্রনীতি পরিচালনা করে তার অভ্যন্তরীণ বা জাতীয় চাহিদার প্রেক্ষাপটে। তো কাজেই আমার বন্ধু হিসেবে আমাকে চাইতেই পারে, ভারত চাইতে পারে আমাকে, চীন চাইতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র চাইতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন চাইতে পারে। এখন আমার চিন্তায় আসতে হবে যে আমাকে কাকে কিভাবে প্রয়োজন, আমি কার বন্ধু হব, আমি সেইভাবে আমার সেটা পরিচালনা করতে হবে। এবং একটা কথা বলে শেষ করি, বাংলাদেশের জন্য এটা বিশেষ করে আমাদের জন্য, আমরা যেই অর্থনৈতিক বা আমাদের জাতীয় স্বার্থের যে কাঠামোটা এখন আছে, সেখানে কাউকে বাদ দিয়ে কারো পক্ষে মানে আইদার অর হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের সকলের সাথে প্রয়োজন, সবার সাথে থাকতে হবে। এই কাজটা আমাদের জন্য করাটা চ্যালেঞ্জিং, কিন্তু এই কাজটা আমাদের করতে হবে।